ফিনিশ ভাষায় এটাকে বলা হয় মেৎসা, মানে হচ্ছে জঙ্গল বা বন। তো উইন্টারে এই বন কীরকম রূপ ধারণ করে তার একটা ছোট্ট ভিডিও আজকে নিয়ে আসছি। নর্মালি ফিনল্যান্ড এমনিতেই নিরিবিলি, আর জঙ্গলগুলো তো আরও বেশি নিরিবিলি হবে, এটাই স্বাভাবিক। দেখুন ছোট ছোট বুশগুলো যে আছে এগুলোর উপরে বরফ পড়ে ছোট ছোট সাদা স্তূপে পরিণত হয়েছে। বোঝা যাচ্ছে যে গাছের উপরে বরফ পড়েছে, আর নয়তো যখন এগুলো পুরোপুরি ঢাকা থাকে, আরও বেশি বরফ যখন থাকে বা বরফ যখন গলে না, তখন কিন্তু এগুলো এই গাছগুলোকে খুঁজে পাওয়া যায় না। তো এমনিতেই এবার প্রচুর স্নোফল হয়েছে পুরো ইউরোপ জুড়ে। জার্মানির ইতিহাসে আমি যদি বলি, যেটা আমি জানতে পারলাম, যে জার্মানির ইতিহাসে বিগত কয়েক যুগেও এত বরফ পড়েনি, যেটা এই 2026 সালে পড়েছে বা 25-এর শেষে বলতে পারেন। আর ফিনল্যান্ড তো বরাবরই বরফাবৃত একটা দেশ ঠান্ডার সময়, তো তার ওই ধারাবাহিকতায় এবারও বরফ পড়েছে এবং তুলনামূলকভাবে আমার কাছে গত 2 বছরের চেয়ে বেশি মনে হয়েছে। প্রচণ্ড ঠান্ডা কিন্তু অনুভূত হচ্ছে। এই যে দেখুন, এগুলো হচ্ছে ক্রিসমাস ট্রির মতো। ক্রিসমাস ট্রি বলা যায়, ফিনিশ ভাষায় এটাকে বলা হয় কুউসি এবং গাছকে বলা হয় পু। তাহলে আমরা বলতে পারি যে কুউসি পু। কুসি কিন্তু সংখ্যা 6কেও বোঝানো হয় ফিনিশ ভাষায়। ভিসি কুউসি 5, 6, সেইট সামান 7, কাহা দেখসান 8, উ দেখসান 9, 10। তো দেখুন নিরিবিলি হাঁটতেছি এবং মুচমুচ শব্দ হচ্ছে পায়ের নিচে। এই পাউডারের মতো বরফগুলো অনেকটা বালির মধ্য দিয়ে হাঁটলে যেরকম ফিল হয় ওরকম, কিন্তু তুলনামূলকভাবে একটু হার্ড। এবং কি পরিমাণে ঠান্ডা সেটা তো বলাই বাহুল্য। ফ্রোজেন ঠান্ডা যেটাকে বলা হয়, মানে নর্মাল ঠান্ডা না, একবারে ডিপ ফ্রিজে হাত ঢুকিয়ে রাখলে যেরকম অনুভূত হবে ঠিক ওরকম অনুভূত হয়। কিন্তু আমি একটা শব্দ শুনতে পাচ্ছি, এটা কি কোনো কাঠঠোকরা জাতীয় কিছু শব্দ করতেছে কি না, না কোনো গাছ কাটা হচ্ছে ভিতরে, বুঝতেছি না। হয়তো বা কনস্ট্রাকশনের কাজও চলতে পারে। বনের ঠিক অপোজিট সাইডে কিন্তু লোকালয় আছে। এই যে দেখুন একটি গাছ, সম্ভবত সামারেও আমি এই জায়গাটার ভিডিও করেছিলাম, যে এই গাছটা এখানে পড়ে আছে কিন্তু এখান থেকে নেওয়া হচ্ছে না। দেখুন কত সুন্দর, এক একটা গাছের এক এক রকম সৌন্দর্য ফুটে উঠেছে এখন। যদিও এই মুহূর্তে গাছে তেমন পাতা থাকার কথা না, পাতা নর্মালি থাকেও না সব গাছে, কিছু কিছু গাছে কিন্তু পাতা হয়তো ঝরে পড়ে এবং কম থাকে। এই যে দেখুন এই গাছগুলোতে কোনো পাতা নেই। তারপর এই যে লম্বা যে গাছগুলো, অনেকটা কি বলা যায় আমাদের দেশের ওই শাল বনের মতো শাল গাছগুলো, এগুলো তো কিন্তু পাতা আছে এবং হয়তো তুলনামূলকভাবে কম। দেখুন এই গাছটাতে আবার নাই, জানি না এটা কি গাছ, এটা হয়তো অন্য কোনো গাছ হবে। এই যে কয়েকটা গাছ এখানে, দেখুন প্রচণ্ড ঠান্ডার মধ্যে ভিডিওটা করতেছি। এবং এইখানে যেই ছোট ছোট ঘাস জাতীয় কিছু গাছ ছিল, যেগুলো সামারে খুব ভালো অবজার্ভ করা যায়, দেখা যায়, এগুলো হচ্ছে মূলত বেরি জাতীয় গাছ। আপনারা হয়তো জেনে থাকবেন যে ফিনল্যান্ডে প্রচুর বেরি হয়,
এবং এই বেরি উঠানোর জন্য, বেরি পিকিংয়ের জন্য এরা ইউরোপের বাইরে থেকে লোক নিয়ে আসে, বিশেষ করে ভিয়েতনাম, ফিলিপিন, থাইল্যান্ড, ওইসব দেশ থেকে লোক নিয়ে আসে। এবং এটা সিজনাল কাজ করে দেন হচ্ছে আবার চলে যায়। তো এরা এসে স্ট্রবেরি উঠায়, এরকম জঙ্গল থেকে বেরি পিক করে। বেরি আবার কয়েক রকমের হয়, এগুলোকে সামার বেরি বলা হয়। আমরা যেমন হালাল হালাল চকলেট বা হালাল জিনিস খাই, তো ওইটার মধ্যে যে উপাদানটা দেওয়া হয় এটা মূলত বেরি থেকে আসে। হ্যাঁ, ওইটা বেরি থেকে কালেক্ট করা হয়, যেহেতু এই দেশে প্রচুর বেরি হয়। এবং যারা হারাম খায়, ধরেন জেলেটিন আছে বা এরকম আরও অনেক কিছু আছে, কয়েকটা উপাদান আছে, যেই উপাদানগুলো হচ্ছে শুয়োরের চর্বি থেকে নেওয়া হয় বা প্রাণীজ চর্বি থেকে নেওয়া হয়, যেগুলো আমাদের জন্য হালাল না অনেক অংশে। এবং মূলত আল্লাহর নামে জবাই করে না হলেই তো সেটা হালাল না। সেক্ষেত্রে যদি শুয়োর বা অন্য কিছু হয়, সেক্ষেত্রে তো আর বলার অপেক্ষায় রাখে না। তো ওইটাও একটা প্রধান সোর্স, কিন্তু যেটা এরকম বেরি থেকে নেওয়া হয় সেটা তো হালাল আমাদের জন্য, যেহেতু এটা প্লান্ট বেজ, প্লান্ট থেকে কালেক্ট করা হয়। হ্যাঁ, এর মধ্যে কিন্তু সয়াও আছে, সয়া থেকেও কিন্তু আপনার এই ধরনের উপাদান কালেক্ট করা হয়। আমি বলতেছি না এটা শুধু জেলেটিন জাতীয় জিনিস, তা না। এটা ঠিক কী বলা হয় আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, বাট হ্যাঁ, এই বেরি থেকে একটা হালাল উপাদান কালেক্ট করা হয়, যেটা অনেকাংশেই ওই ডেজার্ট জাতীয় খাবার বা চকলেট বা বিস্কিট বা অনেক যেগুলো হালাল 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 বেকারিতে ব্যবহৃত হয়, ওইটার মূল উপাদান হিসেবে এই বেরি ব্যবহার করা হয়। এই যে দেখুন, আমি কিন্তু রাস্তা অলমোস্ট হারিয়ে ফেলতেছিলাম, কারণ চারোদিকটা একই রকম দেখতে, পুরো সাদা। তো এই 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 যে গাছটা শুয়ে আছে, এটা দেখে আমার মনে পড়ে গেলো যে আমার রোড হচ্ছে এই পাশে। বাট পুরো জঙ্গল যদি ঘুরিয়ে দেখাতে পারতাম ভালো লাগতো। একই জিনিস আসলে বারংবার ঘুরিয়ে দেখানোর মতো কিছু নেই। দেখুন, ছোটোবেলায় কবি বন্দেয়া লিমিয়ার একটা কবিতা কিন্তু পড়েছি আমরা, যেমন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। হ্যাঁ, গাছগুলো এই জঙ্গল থেকে কোথাও যায় না, এখানেই থাকে, এবং এরা পরস্পর আত্মীয়র মতো একটা অকৃত্রিম বন্ধনে আবদ্ধ থাকে সবসময় একে অপরের পাশাপাশি। তো মনে পড়ে গেল যে এরকম গাছের হয়তো বলার ভাষা নেই, কিন্তু এদের তো জীবন আছে। এরা এভাবে এই জঙ্গলে গ্রীষ্ম, বর্ষা, শীত সমগ্র সিজনে কিন্তু একে অপরের পাশে দাঁড়িয়ে এক আত্মীয়তার বন্ধনে মিলেমিশে একাকার। তো যাই হোক, একই জিনিস বারবার দেখানোর কিছু নেই, যতই দেখি ভালো লাগে, কারণ চারদিকটা প্রচণ্ড রকমের সাদা। নর্মালি ফিনল্যান্ডে উইন্টারে অতটা আলো থাকে না। উইন্টার কিন্তু ফিনল্যান্ডে অন্ধকার হিসেবেই বিবেচিত হয়, অন্ধকার সিজন। কিন্তু সেই অন্ধকার সিজন হলেও লাইটের আলো যতটুকুই পড়ে, সেটা এই সাদা বরফের উপর রিফ্লেক্ট করে চারদিকটা কিন্তু আলোকিত করে রাখে সব সময়। তো দেখুন, আমি আমার লোকালয়ের দিকে চলে আসতেছি, আমার বাসার খুব কাছেই, এই 2টা বিল্ডিং পরেই হচ্ছে আমার বাসা। তো হ্যাঁ, আর ফিনল্যান্ড যেহেতু আপনার কি বলবো, মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা দেশ, গাছগাছালি, এদের শহর বলেন, গ্রাম বলেন, সমগ্র জায়গাতেই আল্লাহর মতো এই প্রাকৃতিক যে পরিবেশটা, এটার কোনো কমতি হয় না। গ্রীষ্মে এক রূপ, তারপর শরতে এক রূপ, তারপর বরফগুলো যখন গলে যাবে তখন এক রূপ, এক এক সময় এক এক রূপ ধারণ করে। এবং প্রতিটা ঋতুই কিন্তু কাউন্ট করা যায়, বোঝা যায় যে পরিবর্তনটা এইভাবে হচ্ছে। কিন্তু এটা নিয়ে দেখেন আমাদের দেশে কন্ট্রোভার্সি আছে। আমাদের দেশে 6 ঋতুর দেশ বললেও মূলত 2টা বা 3টা ঋতু আমরা আলাদা করতে পারি, বাকিগুলো কিন্তু ওই একটার সাথে আর একটা মিশে একাকার। ঠিক আছে, যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।